টুডে স্টোরি প্রেজেন্টস বইমেলার আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আর আমি চলে এসেছি করুণাময়ীর ঠিক কাছেই বইমেলা প্রাঙ্গণে সেন্ট্রাল পার্কে একেবারে 7 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা 380 নম্বর স্টল। সঙ্গে রয়েছেন শুভেন্দু সেন, সঙ্গে তার বই শিকড়। কথা বলবো যে স্যার আপনার এবারের বই শিকড়, একটু বই সম্পর্কে জানবো। বই সম্পর্কে বলতে গেলে মানে কতদূর পেছনো যায় সেটা হচ্ছে আমি ইংরেজি সাহিত্যে অনেকদিন ধরেই আমি লেখালেখি করি, প্রায় 30 বছর হবে। হ্যাঁ, তো সেটা যেহেতু আমার পরিবেশটা ওখানে একটু অন্যরকম ছিল, ইংরেজিতেই বেশি লেখা হতো এবং সেটা অনেক দিন ধরেই চলে এবং সেটা বিভিন্ন ভাষায় ট্রান্সলেটেড হয়, ফরাসি ভাষায়, ইটালিয়ান ভাষায়। বাংলায় আমার প্রথম পদক্ষেপ, সেটার আস্পর্ধা বা দুঃসাহস সেটা কিছুটা দেন হচ্ছেন শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা অনেক দিনের পরিচয়। তা ওনাকে আমি প্রায় জ্বালাতন করতাম, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি ওনাকে কবিতাগুলো দিতাম এবং সেটার উনি মাঝে মধ্যে প্রায় উত্তর দিতেন, বাহ বেশ ভালো, বাহ খারাপ হয়নি, বাহ চালিয়ে যান। এই লেখাগুলো আমি খুব সযত্নে রাখতাম, মানে যামিনী রায়ের ছবির মতো আর কি। হ্যাঁ, তারপরে এসব নিয়ে আমি আমার আরেক বন্ধু, বাংলা চলচ্চিত্রের পরিচালক, প্রসিদ্ধ পরিচালক অতনু ঘোষ, তাকেও আমি এসব কবিতা সব দিতাম। তখন অতনু আমাকে বলে যে সুমাইয়া আক্তার, যিনি এই রাবণ প্রকাশনার কর্ণধার, শুভেন্দুদা তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করো। সেই থেকেই আমার যাত্রা শুরু। আমি আমার বেশ কিছু কবিতা 18 থেকে 20টা আমি ওনাকে দিই এবং অনির্বাণ মুখোপাধ্যায়কে দিই, যিনি প্রসিদ্ধ লেখক। তারপরে আমি বেশ ভয় ভয় ছিলাম আর কি, মানে তাদের ভালো লাগবে কিনা বা গ্রহণযোগ্য হবে কিনা। পরবর্তীকালে ওনারা উত্তর দেন যে ওনাদের ভালো লেগেছে, ব্যাস ওখান থেকেই যাত্রা শুরু। কি বলবো, আর অসম্ভব ভালো লাগছে, অনেকটা ঘরের ছেলে ঘরে ফেরার মতো ব্যাপার আর কি। হ্যাঁ, ইংরেজি ভাষায় লিখলেও বাংলা তো আমার একদম প্রাণ। তো এটার একটা আলাদা আনন্দ আছে, আলাদা উপলব্ধি আছে। তো সেই হিসেবেই আমার তখন এই বইটি প্রকাশ হয়। মানে এই বইয়ের পাতা দর্শকরা খুললে কি কি পাবেন পাঠকরা? আমি কবি হিসেবে ইংরেজিতেও আমি যখন কবিতা লিখি, এখানে লিখি, আমি কিছুটা ইন্ট্রোস্পেক্টিভ আর কি। আমার ব্যক্তিগত যে ধারণাগুলো আছে, যে মানসিকতাগুলো আছে, সেগুলো আমি ঠিক নিজেকে, যেটা ইংরেজি পরিভাষায় বলে রোমান্টিক পোয়েট বা ওরকম কিছু নয়, কিছুটা ইন্ট্রোস্পেক্টিভ পোয়েট। আর আমি আগেও অনেক জায়গায় যেটা বলেছি, আমি তো পেশায় ডাক্তার, আর ডাক্তারিতে আমার যে মানুষের সঙ্গে আমার যে ধরুন আদান প্রদান হয়, যেগুলো হয়, সেটার একটা বড় ইনফ্লুয়েন্স আমার কবিতার মধ্যে পড়ে। আমি অনেক জায়গায় বলেছি এটা, যে আমাদের সঙ্গে পেশেন্টের একটা আলাদা একটা সম্পর্ক হয়। মা ছেলের যেরকম হয়, বাবা মেয়ের হয়, বা বাবা ছেলের হয়, আমাদের সম্পর্কটা শুরুটা ওরকম ভালোবাসা দিয়ে তো হয় না। মানুষ আমাদের কাছে আসে বিপদে এবং সেখান থেকে আমাদের একটা সম্পর্ক, সেটা একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক হয়, দুজনেরই দুজনের হাত ধরি আর কি। হ্যাঁ, তারপরে তো সেই সম্পর্কটা তো আবার চিরস্থায়ী নয়, কেননা তারা চলে যান, আরেক পেশেন্ট আছে। তো সেটার একটা বড় রকমের প্রভাব আমার কবিতার মধ্যে পড়ে এবং আমার বেশ কিছু কবিতা ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি তাদের বিষয়। আপনি তো একজন প্রবাসী বাঙালি, আপনার শিকড় নিশ্চয়ই এখানে। একটু জানবো যে ছোটবেলা কোথায় কেটেছে বা কবে থেকে আপনি মার্কিন মুলুকে চলে গেলেন, বা এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিভাবে, ওখানে একটা সাহেবি আনার ব্যাপার আছে, এখানে একটা বাঙালি আনার ব্যাপার আছে, এই বিষয়ে কি বলবেন? এখন বিদেশে গিয়ে বিদেশি হওয়ার যে বিকৃত বাসনা অনেকে থাকে, সেটা আমাকে গ্রাস করেনি। আমি এয়ারপোর্ট থেকে যখন প্রথম 33 বছর আগে এয়ারপোর্টে যখন আমি প্লেন তুলি, তখন আমার মা ওই বাক্সের ভেতরে নিপুণ হাতে জামা কাপড় ছাড়াও সব বাঙালি লেখকের সমগ্র তাদের লেখা, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সবই আমার সঙ্গে গেছে। সুতরাং কোনোদিনই ওই গ্যাপ জিনিসটা আমার মধ্যে আসেনি। আমার মা নিজে সাহিত্যিক ছিলেন, তার মা মানে আমার দিদুন, উনি 1960 দশকের উনি খুব বড় লেখিকা ছিলেন। ব্রজমাধুরী বলে একটা বই উনি প্রকাশ করেছিলেন, যেটা তৎকালীন বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যক্ষ ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের, ওনার খুব পছন্দের ছিল। তো সেটা কিছুটা আমার ভেতরে এসেই যায়, এই যে নারীর টান বা ভালোবাসা, সেটা আমি কোনোদিনই করিনি। আরেকটা কি জানেন, মানে আমার মনে আছে আগন্তুক সিনেমায়
ওখানে মানিকদার একটা ডায়লগ ছিল, সেখানে উনি বলেছিলেন কেউ যদি বাংলা ভুলতে চায় সে 3 দিনে ভুলতে চায় এবং ভুলতে পারে, এবং যদি সে ভুলতে না চায় সে 30 বছরও ভুলবে না। অনেকটা আমারও তাই আর কি। সুতরাং গ্যাপ সেভাবে আমার হয়নি, চিরকালই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি সবকিছু আমার সঙ্গে ছিল। তবে ওই যে বললাম দুঃসাহসটা হয়নি, আস্পর্ধাটা আসেনি, সেটা শীর্ষেন্দু বাবু থেকে আসে। ছোটবেলাটা কোথায় কেটেছে এখানে? ছোটবেলাটা আমার বিভিন্ন জায়গায় কেটেছে। আমি হাওড়ায় ছিলেন, আমার বাবা ছিলেন বি কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল আর কি। তো সেই হিসেবে আমি শিবপুর বি কলেজে থাকতাম। তারপরে বালিগঞ্জ সাকলো রোডে আমি চলে যাই, তারপরে তো সেখান থেকে বিদেশ। একদিকে যেমন আপনি একজন চিকিৎসক, একদিকে চলচ্চিত্র নির্মাতাও। তো টলিউডে কোনো কাজ আমরা দেখবো আগামী দিনে? কারণ সম্প্রতি আপনার ব্রডওয়ে বার্সের স্ক্রিনিং হয়ে গেল। টলিউডের সুপারস্টার যারা রয়েছেন এখনকার দিনে, তাদের সঙ্গে কাজ করার কোনো ইচ্ছা? সেটা তো অনেকদিন আগে হয়েছে, কিন্তু 2017 সালে ওটাও আমার একটা ছোট গল্প থেকে। ওই গল্পটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের খুব পছন্দ হয়। তো ওনাকে আমিও ব্যক্তিগতভাবে চিনতাম, ডাক্তারি সূত্রেই চিনতাম। তো উনি আমাকে তখন কথায় কথায় বলেছিলেন যে ডক্টর সেন, এই গল্পটা যদি কোনোদিন সিনেমা হয় আমি আছি। ওটা আলজাইমার্সের উপর। তার পরবর্তীকালে সুদেষ্ণা রয় এবং অভিজিৎ গুহ তারাও এই গল্পটি পছন্দ করে, এবং সেই সিনেমাটা হয় 2018 সালে, শ্রাবণের ধারা। তারপরে যেহেতু সৌমিত্র বাবুর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, ওনাকে আমি প্রস্তাব রাখি যে আপনার উপর একটা বায়োপিক যদি হয়। প্রথমে উনি মানা করেছিলেন, উনি আমাকে বলেছিলেন বেনহার দেখেছেন? আমি বললাম হ্যাঁ দেখেছি। বলে বেনহার কি যীশু খ্রিস্টকে দেখানো হয়েছিল? বললাম না। বলে আমাকে কে দেখাবে? সেই নিয়ে উনি রসিকতা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি রাজি হন। আমি পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ওনার সঙ্গে আমার আলাপ ছিল, আমরা একসঙ্গে ওই স্ক্রিপ্টটা লিখি, তার অভিযান সিনেমাটা হয়। সেটা তো অনেক স্বীকৃতি পায়। আমি নিজেও 2টি ফিল্মফেয়ার নমিনেশন পাই আমার লেখার জন্য, স্ক্রিপ্ট এবং জন্য। এখন আমি 2টি বাংলা সিনেমার সঙ্গে আমি যুক্ত আছি, রাইটার এবং স্ক্রিনপ্লে রাইটার এবং সম্ভবত অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে, আর চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সুতরাং চলছে পাশাপাশি। মানে কবে আসছে নতুন মুভি? সামনের বছর। এই বছর শুটিং হওয়ার কথা, প্রি প্রোডাকশন হয়ে গেছে, প্রোডাকশন এই বছরে, তাহলে সম্ভবত সামনের বছর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্যতম একজন অভিনেতা, টলিউডের প্রথম সারির, তিনি এবার পদ্মশ্রী পাচ্ছেন। এটা তো একটা সাংঘাতিক গর্বের বিষয়। আমি তো পার্সোনালি মনে করি অনেক আগেই ওনার এই পুরস্কার ওনার প্রাপ্তি ওনার আশা উচিত ছিল। তবুও এটা ভীষণই আনন্দ। আমি ওনাকে ব্যক্তিগতভাবে যদিও চিনি না, তবু ওনার অনেক সিনেমা আমি দেখেছি এবং আমি খুব পছন্দ করি ওনার অ্যাক্টিং অ্যাবিলিটি এবং কোয়ালিটি। সামগ্রিকভাবে ভীষণ বড় মাপের অভিনেতা এবং আমরা সবাই খুব খুশি। এখন তো ফিচার ফিল্মের পাশাপাশি ছোট ছবির উৎসবও চারিদিকে হচ্ছে। আর আপনি একটু আগে বলছিলেন যে নিউ ইয়র্কেও বুক ফেয়ার হয়, তো ওখানে কিরকম ভাবে হয় বা আমাদের এখানে যেরকম হয়, মানে কালচারাল দিক থেকে কতটা সিমিলারিটিস বা ডিফারেন্স রয়েছে? খুব সুন্দর প্রশ্ন। আমি প্রায় ধরুন 33 বছর, এবং আমি ব্যক্তিগতভাবে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এই 33 বছরের মধ্যে প্রায় 30 বছর আমি নিউ ইয়র্কে ছিলাম। নিউ ইয়র্কে থাকার একটা মজা হচ্ছে সারা বিশ্বের দরবার, হ্যাঁ, সবাই আসে, সব রকমের সাহিত্য একদম মানে এদিক ওদিক সব হয়ে যায়। একটা সুবিধা যেটা ওখানে, সেটা হচ্ছে তো ওখানে তো আমরা বাঙালি, এপার বাংলা ওপার বাংলা বলে তো কিছু নেই, তাই জন্য দুই বাংলারই সাহিত্য ওখানে একদম উপচে পড়ে। এবং আপনি খুব খুশি হবে জেনে যে আমাদের ওখানে বাংলা যে বুক ফেয়ার যেটা হয় সেটা অত্যন্ত জনপ্রিয়। কলকাতার মানুষও যেমনি, বা ভারতবর্ষেরও বাঙালি বলবো, আবার বাংলাদেশেরও বাঙালি, আবার বিভিন্ন দেশের যারা বাঙালিরা ওখানে আসে তারা সবাই মিলে অ্যাটেন্ড করে। এবং এরকম না হলেও, এত বড় মাপের না হলেও যথেষ্ট মানে বিস্তৃতভাবে এটা হয়, প্রায় 3 দিন ধরে হয়। মানে ওখানেও বাঙালিয়ানাটা কিন্তু পুরোপুরি বজায় রয়েছে একদম। এবং আমরা সেটা খুব মানে বজায় শুধু যে মানে আমরা রাখি তা নয়, আমরা এটাকে একটা দায়িত্ব মনে করি যে এই জিনিসটা রাখতে হবে, এবং সেটা রাখার একটা সুবিধা করে দেয় নিউ ইয়র্ক। তার কারণ হচ্ছে ওখানে আমরা রাশিয়ান ভাষারও আমি বুক ফেয়ার হয়, বিভিন্ন ভাষায় হয়, তখন আমাদেরও একটা সম্ভব প্রাইড আছে, বাংলা ভাষা একটা শ্রেষ্ঠ ভাষার মধ্যে পড়ে। সুতরাং আমরা সবাই মিলে কোমর বেঁধেও আমরা ওখানে বুক ফেয়ার করি, এবং শুধু বুক ফেয়ার বলো না, বিভিন্ন রকমভাবে আমাদের কতটা হয়। বাংলায় ফিল্ম ফেস্টিভ্যাল ওরকম হয়তো হয় না, কিন্তু এমনি তো ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে বাংলা বই তো আসেই। আবার যে অন্য ধরনের লিটারেরি ফেস্টিভ্যাল হয়, ইন্ডিয়ান লিটারেরি ফেস্টিভ্যাল, ওখানেও আমরা অংশগ্রহণ করি। সুতরাং নিউ ইয়র্কে তো
খুব বড় রকমভাবে সফল। এবার একটু চিকিৎসক শুভেন্দু সেনের সঙ্গে কথা বলবো যে এখানে আমরা যেমন জানি যে একটা প্রাইভেট হসপিটাল, একটা সরকারি হসপিটাল বা সাধারণ মানুষদের জন্য নানা রকম সুবিধা রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, এরকম কি কোনো পরিষেবা ওখানে পাওয়া যায়? বা যারা একদমই হয়তো গরিব মধ্যবিত্ত মানুষ অ্যাফোর্ড করতে পারছেন না বা সেই খরচাটা, তাদের জন্য কি বন্দোবস্ত রয়েছে ওখানে? ওখানে বন্দোবস্ত খুব সুন্দর। ওখানে হেলথ ইন্স্যুরেন্স কার্ড আছে, এবং যাদের ধরুন আপনি যেভাবে বললেন হয়তো একটু কম ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জ, তাদের জন্যও অনেক রকমের ইন্স্যুরেন্স আছে। বিভিন্ন ভাষায় আমরা বলি মেডিকেট বলি, আবার বয়স হয়ে গেলে যাদের বয়স হয়েছে 65 বছর 70 বছর তাদের মেডিকেয়ার থাকে। সুতরাং একদম চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, বা আমি কোনো ধরনের আমার অসুখ হলে আমি একদম জলে পড়বো সেরকম কিন্তু ওখানে নেই। প্রত্যেকেরই কিছু না কিছু ইন্স্যুরেন্স আছে, প্রত্যেকেই হাসপাতালে গেলে তারা সুচিকিৎসা পায়। একটা সিস্টেম ওখানে খুব সুন্দরভাবে আছে। কিন্তু কখনো কি মনে হয় যে ওখানে ওটা হলে ভালো হতো বা এখানে এটা নেই যেটা ওখানে ভালো, এরকম একটা ডিফারেন্স? অবশ্যই অবশ্যই ভীষণভাবে আমাদের হ্যাঁ, অবশ্যই আমাদের ওই ধরনের সিস্টেম এখানে আনার ভীষণ দরকার। যেরকম ধরুন আমার বা আপনি আপনার যদি কোনো কিছু হয়, আমাদের সেই অ্যাক্সেসটা আছে, হাসপাতালে যেতে পারবো। কিন্তু একদম যারা অবহেলিত, তাদের তো এই জিনিসটা নেই, তারা গিয়ে জাস্ট হাসপাতালে যায়, হাজির হয়। কিন্তু আমাদের ওখানে কিন্তু একটা ইন্স্যুরেন্স সিস্টেম আছে যেটা সবাইকে মোটামুটি ভাবে কাভার করে আর কি। সেটা তো আমার মনে হয় ভীষণভাবে এখানে প্রয়োজন। আর ইন্ডিয়া, আমেরিকা বা নিউ ইয়র্ক রিলেশনের দিক থেকে কি বলবেন? মানে কতটা এগিয়ে, কে কতটা পিছিয়ে? দেখুন, রিলেশনশিপ আমেরিকার সঙ্গে চিরকালই আমাদের ভালোই আছে। দুটো হচ্ছে টু অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেসিস। এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা বন্ধনের জায়গা। দুটোই ডেমোক্রেটিক কান্ট্রি, এবং বোধহয় বিশ্বের দুটো সবচেয়ে বড় আয়তনে বা সব দিক দিয়ে আছে। কিছু অমিল থাকতেই পারে, এখন আবার মিলও প্রচুর আছে। আমি খুব পজিটিভ, আমি মিলটা দেখারই বেশি চেষ্টা করি। এবং আমার মনে হয় আমাদের সংস্কৃতির আদান প্রদান, বিজ্ঞানের আদান প্রদান, সাহিত্যের আদান প্রদান প্রবলভাবে হয়। এবং আমরা যারা ওখানে থাকি, আমরা তো খুব সুন্দরভাবে ওদের যে ভালো আছে সেটা আমরা গ্রহণ করি, আমাদের নিয়ে যেটা আমাদের খুব গর্ব আছে সেটাও আমরা তাদের দেওয়ার চেষ্টা করি। ভালোই, খুব সুন্দর একটা সম্পর্ক আছে। ওখানে ফেস্টিভ্যাল মিস করেন? মানে দুর্গাপুজো বা পিঠেপুলি পার্বণ এখন যেটা চলছে, মানে সেই ফেস্টিভ্যালগুলো? পিঠেপুলি পার্বণ যে খুব একটা বেশি হয় তা নয়, তবে দুর্গাপুজো ওখানে খুব বেশিভাবে হয়। আপনি বিশ্বাস করবেন, অনেকেই জানেন এটা, মানে আজকে নিউ জার্সিতেই প্রায় 100 থেকে 110টা দুর্গাপুজো হয়। ওখানেও দুর্গাপুজো মানে পাড়া বেড়ানোর মতো সবাই ওখানে যায়, বড় রকমের হয়। সাহিত্যে আবার আমি চলে যাই, ওখানে একটা খুব সুন্দর জিনিস যেটা হয় সেটা হচ্ছে দুর্গাপুজোয় ওখানে এরকম বই মানে ডিসপ্লে করা হয়, এবং মানুষ ওখানে কেনে, এবং সেই বইগুলো ওই যেটা বললাম এপার বাংলা ওপার বাংলা মিলে অনেক ধরনের বই থাকে। ওটাও একটা উৎসবে পরিণত হয়, সাহিত্যের উৎসব পরিণত হয়। সব রকম হয়। সরস্বতী পুজো খুব বড় রকম হয়। এখানে যেমন একটা যে নির্বাচন এগিয়ে এলে একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়, এরকম ওখানে কিছু আছে? ওখানে তো মানুষ একটু কম, মানুষ কম হওয়াতে অস্থির হয়, কিন্তু সেটার বহিঃপ্রকাশটা ওরমভাবে হয় না। তার কারণ এখানে মানুষের সংখ্যাই তো অনেক বেশি হয়, আর ওটার এটা আলাদা, মানে ওরকম মিছিল জিনিসটা তো ওখানে অতটা হয় না। তবে হ্যাঁ, টেনশন তো ওখানে থাকেই। লাস্টে দর্শকদের জন্য কি বলবেন, যারা এখন কর্মসূত্রে অনেকেই বাইরে প্রবাসী বাঙালিরা রয়েছেন, তাদের জন্য কি বক্তব্য রাখবেন? আমার একটাই বক্তব্য, যে যেখানেই যে পৃথিবীতে যে কোনায় থাকুন না কেন, বাংলাকে বুকে করে রাখা, সেটা সাহিত্য হোক, শুধু ভাষা হোক, বিজ্ঞান হোক, যেভাবেই হোক, বাংলাকে একদম সামনে রেখে এগিয়ে চলা। আগে আমরা বাঙালি, তারপরে আমরা যে দেশে আছি সেই দেশে আসি। একদমই, যে পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, বাঙালি হলে বাঙালি আনাটাকে সাথে নিয়ে সঙ্গে চলুন, বাঙালি আনাকে বাঁচিয়ে রাখুন সর্বত্র। আর আজ আমরা ছিলাম বইমেলার আড্ডায় 380 নম্বর স্টলে। শুভেন্দু সেনের সঙ্গে তার বই শিকড় নিয়ে আরো অনেক কথা হলো। আগামী দিনে আরো অন্য কোনো এপিসোডে অন্য কারোর সঙ্গে কথা হবে এই বইমেলা থেকেই। ততক্ষণ দেখতে থাকুন টুডে স্টোরি। ক্যামেরা সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।